হ্যালো স্টুডেন্ট, আমি মিলন, লার্ন টু মোডের একজন শিক্ষক। আমি তোমাদেরকে ক্লাস 11-এর আর্থকোয়েক বা ভূমিকম্প পড়াবো। এবারে আর্থকোয়েক বা ভূমিকম্প কথাটা অনেকেই শুনেছি। আমিও যখন এখনো পর্যন্ত বড় হয়েছি, সত্যি কথা বলতে ভূমিকম্প সম্পর্কে শুনেই গেছি আর দেখে গেছি। দেখে গেছি মানে কি, যখনই ভূমিকম্প হয়েছে আমি বুঝতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম, শুধু টিভিতেই দেখছি ভূমিকম্প হয়ে গেছে। যখনই স্ট্যাটাস দেখছি যে কারোর আজকে কেঁপে উঠলো কলকাতা, আজকে কেঁপে উঠলো নেপাল, তো এইভাবে যখনই আমি ভূমিকম্প সম্পর্কে দেখি তখন শুধু টিভিতে দেখতে পাই, আমি কিন্তু অনুভব করতে পারি না। কিন্তু আজকের ক্লাসে আমি ভূমিকম্পটা কেন হয় তার সম্পূর্ণ একটা ডিটেলস তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমে বলে রাখি, ভূমিকম্পর ইংরেজি হচ্ছে আর্থকোয়েক। কারণটা কি? সিম্পল ডেফিনেশন, ভূমিকম্প মানে হচ্ছে হঠাৎ যদি আকস্মিকভাবে ভূমি কেঁপে ওঠে তাকে কিন্তু বলা হয় ভূমিকম্প। ভূমিকম্প যখন আমাদের পৃথিবীর ভিতরে কোনো শক্তি যখন হঠাৎ করে স্থিতিস্থাপকতা নষ্ট হয়, তখন তার মধ্যে থেকে একটা ব্যাপক পরিমাণের শক্তি রিলিজ হয়। সেই শক্তিটাকেই যখন আঘাত করে আমাদের ভূপৃষ্ঠে, তখন আমাদের ভূপৃষ্ঠটা কিন্তু কেঁপে ওঠে, তাকে বলা হচ্ছে ভূমিকম্প। তাহলে বিজ্ঞানী এন স্টলারের মতে আর্থকোয়েক হচ্ছে ভূকম্পীয় তরঙ্গের কারণে কেঁপে ওঠা একটা বিষয়, যাকে বলা হচ্ছে ভূমিকম্প। তাহলে ভূমিকম্প ইজ দ্য ভাইব্রেশন অফ দ্য আর্থ, আর্থকোয়েক ইজ দ্য ভাইব্রেশন অফ দ্য আর্থ। এবারে ভূমিকম্প সম্পর্কে আরো কিছু ডিটেলসে আমরা জেনে নিচ্ছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র এবং কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র, যাকে ইংলিশে বলা হচ্ছে হাইপো সেন্টার। কি বলা হচ্ছে? হাইপো সেন্টার বা ফোকাস। তাহলে ভূমিকম্পের কেন্দ্র বা হাইপো সেন্টার কি, ভালো করে দেখে নিতে হবে। এটা হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তর, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ফল্ট লাইন বা চ্যুতিরেখা। এবারে যেখানে ভূমিকম্পটা উৎপত্তি হচ্ছে, যেই অঞ্চলে ভূমিকম্প উৎপত্তি হচ্ছে বা যেখান থেকে ভূমিকম্পের তরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলবো? হাইপো সেন্টার বা ভূমিকম্পের কেন্দ্র। বোঝা গেল? তাহলে একে বলা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, যেখান থেকে ভূমিকম্পটা মেনলি তৈরি হচ্ছে। এটা মূলত ভূ অভ্যন্তরেই হয়। তাহলে এই কেন্দ্রের কিছু বৈশিষ্ট্য আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভূমিকম্পের কেন্দ্র 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। ভূ অভ্যন্তরে 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটারের মধ্যে ভূমিকম্পের কেন্দ্রটা হয়ে থাকে। কিন্তু ভূমিকম্পের ম্যাক্সিমাম ডেপথ যদি বলি, ভূমিকম্পের কেন্দ্রের যে ম্যাক্সিমাম ডেপথটা আছে, সেই ভূমিকম্পের কেন্দ্রের ম্যাক্সিমাম ডেপথটা 700 কিমি কিন্তু হয়ে থাকে। বোঝা গেল? বাট এভারেজ বলতে গেলে অনেক বই লেখা আছে এভারেজ হচ্ছে 16 কিলোমিটার। 16 কিলোমিটার হচ্ছে এভারেজ ডেপথ। ভূমিকম্পের কেন্দ্রের 16 কিলোমিটার হচ্ছে এভারেজ ডেপথ। বাট ম্যাক্সিমাম যদি ভূমিকম্প আমি দেখি, ম্যাক্সিমাম ভূমিকম্পগুলো হচ্ছে 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। বোঝা গেল? তাহলে ভূমিকম্পের কেন্দ্র মানে কি? যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, বা যেখান থেকে ভূ অভ্যন্তরে যেখান থেকে ভূমিকম্পের তরঙ্গগুলো উৎপত্তি হচ্ছে, তাকে বলি আমি ভূমিকম্পের কেন্দ্র। এবং এই কেন্দ্রটা মিনিমাম 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটারের মধ্যে হয়। বাট যদি আরো স্টাডি করা হয়, দেখা গেছে যে 700 কিলোমিটার ডেপথ পর্যন্ত কিন্তু ভূমিকম্পের কেন্দ্র লক্ষ্য করা যেতে পারে। ঠিক আছে? আর এভারেজ ডেপথ হচ্ছে 16 কিলোমিটার বা গড় গভীরতা হচ্ছে 16 কিলোমিটার। এবারে বলে রাখি, ভূমিকম্পের কেন্দ্র যেহেতু ভূ অভ্যন্তরে, তাই ওখান থেকে ভূমিকম্পের তরঙ্গ উৎপত্তি লাভ করলেও ওখানে কিন্তু তেমন ক্ষয়ক্ষতি হয় না। কারণ ক্ষয়ক্ষতি হবে কি করে? কারণ ওখানে তো মানুষই নেই। ঠিক আছে? তার জন্য ভূমিকম্পের কেন্দ্রে কোনো রকমের ক্ষয়ক্ষতি হয় না। বাট এখান থেকে কিন্তু শক্তিশালী দুটো তরঙ্গ রিলিজ হয়, বাইরে বেরোয়। সেটা কি কি তরঙ্গ? সেটা হচ্ছে পি তরঙ্গ এবং এস তরঙ্গ। এই পি এবং এস তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে যায়। বোঝা গেল? তাহলে মনে রাখতে হবে, ভূমিকম্পের কেন্দ্র থেকে এই শর্ট কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় কন্টিনিউ আসে। অনেকে ভুলভাল লিখে দেয়।
যে ভূমিকম্পের কেন্দ্র থেকে কোন কোন তরঙ্গগুলো বেরোয়, অনেকে পি এস এর জায়গায় এল তরঙ্গ লিখে দেয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ ভূমিকম্পের কেন্দ্র থেকে যেহেতু ভূপৃষ্ঠের ভেতরে আছে, তাই শুধুমাত্র পি তরঙ্গ এবং এস তরঙ্গই হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র থেকেই বাইরে বেরোবে, এল তরঙ্গ নয়। এল তরঙ্গ কখন বেরোবে আমি বলছি একটু পরে। তাহলে ক্লিয়ার, এখানে মধ্যে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটাই মুছে দিচ্ছি আমি। তোমরা পারলে ভিডিওটা পজ করে অবশ্যই ছবিগুলো এঁকে নেবে এবং লিখে নেবে। ওকে, ঠিক আছে, তাহলে কেন্দ্র বোঝা গেল। এরপর বলবো হচ্ছে উপকেন্দ্র, যাকে বলা হচ্ছে এপি সেন্টার। ঠিক আছে, এবার দেখো, ভূমিকম্পের উপকেন্দ্র। উপকেন্দ্র যাকে বলা হয় ইংলিশে এপি সেন্টার। হয়েছে? ক্লিয়ার? তাহলে ছবিটা ভালো করে দেখ। এটা হচ্ছে আমার ভূ অভ্যন্তর, উপরে ঘর গাছপালা ঘর বাড়ি সব আছে, ভূপৃষ্ঠের উপরে গাছপালা ঘর বাড়ি আছে। ভূপৃষ্ঠের নিচে যেখান থেকে তৈরি হচ্ছে ভূমিকম্পটা তাকে বলছি আমি ভূমিকম্পের কি বলছি, ভূমিকম্পের কি বলা হচ্ছে, কেন্দ্র। কি বলা হচ্ছে? ভূমিকম্পের কেন্দ্র। এবারে ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি, ভূমিকম্পের কেন্দ্রের ঠিক উল্লম্বভাবে সোজাসুজি যেখানে ভূমিকম্পের তরঙ্গটা প্রথম এসে পৌঁছাবে, তাহলে কি বললাম, ভূমিকম্পের তরঙ্গের প্রথম ওয়েভটা যেখানে এসে পৌঁছাবে তাকে বলা হচ্ছে উপকেন্দ্র। তাকে কি বলা হচ্ছে? উপকেন্দ্র। উপকেন্দ্র মনে থাকবে। তাহলে যেখান থেকে ভূমিকম্প তৈরি হচ্ছে, যেখান থেকে ভূমিকম্পের তরঙ্গ তৈরি হচ্ছে তাকে বলছি আমি কি, কেন্দ্র। এবং ভূমিকম্পের কেন্দ্রের ঠিক উলম্ব হবে, আমি দাঁড়িয়ে আছি, আমার যদি পাটা হয় কেন্দ্র, তাহলে মাথাটা কি হবে আমার, উপকেন্দ্র। তাহলে ভূমিকম্পের কেন্দ্রের ঠিক অপোজিটে, ঠিক ওপর দিকে, ঠিক ওপর দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি সমকোণে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে স্থানটাতে ভূমিকম্পের তরঙ্গ প্রথম আঘাত করবে তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে উপকেন্দ্র। কি বলা হচ্ছে? উপকেন্দ্র বা এপি সেন্টার বা এপি সেন্টার। ক্লিয়ার? তাহলে ভূমিকম্পের কেন্দ্র থেকে তৈরি হচ্ছে কি তরঙ্গ, পি এবং এস তরঙ্গ। কি তরঙ্গ? পি এবং এস তরঙ্গ। তাহলে পি এবং এস তরঙ্গ প্রথম কি করবে, ভূমিকম্পের উপকেন্দ্রে ধাক্কা মারবে। কোথায়? প্রথমে আসবে, ঠিক আছে, ধাক্কা মারবে, তখন বোঝা যাবে পি তরঙ্গ এসছে। আবার একটু পরে কি আসবে, এস তরঙ্গ আসবে, ধাক্কা মারবে এসে কেন্দ্রটাতে। তাহলে পি এবং এস তরঙ্গ এসে গেল। এবারে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে এক প্রকার তরঙ্গ আবার বাইরের দিকে বেরোয়, চারদিকে ছড়িয়ে পড়ে, দেখা বলা হচ্ছে কি তরঙ্গ, এল তরঙ্গ। এই কোশ্চেনটা অনেকে ভুল করে। তাহলে এল তরঙ্গ কোথা থেকে প্রবাহিত হয়, ভূপৃষ্ঠ থেকে, উপকেন্দ্র থেকে। ঠিক আছে, তাহলে কেন্দ্র থাকবে ভূ অভ্যন্তরে, উপকেন্দ্র থাকবে কোথায়, ভূপৃষ্ঠে। এই কোশ্চেনটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আমাদের ক্লাস 11 কি করে, এরকম একটা ছবি এঁকে দিবে, ছবি এঁকে দিয়ে জিজ্ঞাসা করবে যে বলো তো কোনটা কেন্দ্র কোনটা উপকেন্দ্র, তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে। ওকে, কোনো সমস্যা নেই বুঝতে দেখানো পর্যন্ত। তাহলে এল তরঙ্গ কোথা থেকে প্রবাহিত হয়, ভূমিকম্পের কেন্দ্র থেকে, সরি উপকেন্দ্র থেকে। আর পি আর এস তরঙ্গ হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র থেকে। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে ভূমিকম্প সম্পর্কিত আরো কিছু টার্ম আমরা পড়ে নিব। সেগুলো কি কি দেখ। তাহলে প্রথমে যেটা জানবো, ফোরশক। ফোরশক, মেন শক, আর কি আফটার শক। তাহলে ফোরশক, মেন শক আর হচ্ছে আফটার শক। বিষয়টা কি ভালো করে বলছি, শুনুন একটু। দেখ, ফোরশক মানে কি, কোনো একটা বড় ভূমিকম্প হওয়ার আগে, কোনো একটা বড় ভূমিকম্প হওয়ার আগে যখন ছোট ছোট কিছু ভূমিকম্পগুলো হয় তখন তাকে বলা হচ্ছে ফোরশক। মানে যেমন ধর, একটা বিয়ে বাড়িতে খেতে গেছি আমি, একটা বিয়ে বাড়িতে খেতে যাওয়ার সময় কি করি, আমাদেরকে বসানো হলো, বসানোর পরে
প্রথমে তো ভাত দিয়ে দিবে না, আগে কি করে আমাদেরকে প্রথমে দেই লবণ দেই, স্যালাড দেই, যদি বড় লোকের বিয়ে ঘরে হয় তাকে ভেজিটেবল চপও দেয়। তাহলে প্রথমে ফোর্স শক মানে কি, বড় কোনো ভূমিকম্প হওয়ার আগে একটু হালকা হালকা ছোট ছোট ভূমিকম্পগুলো হয়। বড় কোনো খাবার খাওয়ার আগে বিয়ে বাড়িতে গিয়ে আমাকে আগে ছোট ছোট খাবারগুলো দেয়, তারপরে কি হয় বড় খাবারগুলো আসে, চিকেন আসে, মটন আসে, যে যেমন যা পারে সেরকম নিয়ে আসে। একে বলা হচ্ছে কি ফোর্স শক। মানে কোনো বড় ভূমিকম্প হওয়ার আগে যখন ছোট ছোট ভূমিকম্পগুলো হয় তাকে কি বলবো আমরা, তাকে বলবো আমরা হচ্ছে ফোর্স শক। এবারে মেন শক। মেন শক মানে কি, যখন বৃহৎ যে ভূমিকম্প, ধ্বংসাত্মক ভূমিকম্প যখন হবে তাকে বলা হচ্ছে কি মেন শক। যখন বড় ভূমিকম্পটা হচ্ছে, বিয়ে বাড়িতে গেছি, যখন মেন মেন খাবার আইটেম গুলো আসছে তাকে বলা হচ্ছে কি মেন শক। আফটার শক মানে কি, বড় ভূমিকম্প হওয়ার পরে, বড় ভূমিকম্প কেটে গেছে, হওয়ার পরে যখন ওই এলাকাটা হালকা আরো একটু কেঁপে ওঠে তাকে বলা হচ্ছে কি আফটার শক। যেমন বিয়ে বাড়িতে যেমন বললাম যে খাবার, বড় খাবার মানে মেন খাবারটা দেওয়ার পরে শেষের দিকে কি হয়, চাটনি দেয়, পাঁপড় দেয়, মিষ্টি দেয়, মানে ছোট ছোট খাবারগুলো দেয়, তাহলে তাকে বলা হচ্ছে কি আফটার শক। তাহলে ফোর্থ শক মানে কি, বিয়ে বাড়িতে আমি গেছি, প্রথম আমাকে ইন্ট্রোডাকশন খাবার দিচ্ছে, লবণ লেবু স্যালাড সস, বড় খাবার হওয়ার আগে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে কি ফোর্থ শক। ছোট ছোট ভূমিকম্প গুলো আসছে, এবারে মেন ভূমিকম্পটা আসবে তখন আমরা বুঝি না, এবার মেন খাবারগুলো আসবে। এবার যখন শেষ হয়ে গেছে খাবারগুলো খাওয়া, আমার চাটনি, এই কি বলে সালাড, লবণ লেবু সব খাওয়া হয়ে গেছে, এবারে ভাবি যে হ্যাঁ চিকেনটা বা মটনটা আসবে, তাহলে মেন শক। মেন শক মানে কি, যে বড় ভূমিকম্পটা আসছে তাকে বলা হচ্ছে মেন শক। বড় ভূমিকম্প হওয়ার পরে আর কিছু কিছু ছোট ছোট ভূমিকম্প হয়, এলাকাটাকে হালকা করে কাঁপায়, তাকে বলা হচ্ছে কি আফটার শক। ক্লিয়ার? মনে থাকবে তো? তাহলে আমি কি কি পড়ালাম? প্রথমে পড়িয়েছি আমি হচ্ছে কেন্দ্র, যেখান থেকে ভূমিকম্প তরঙ্গগুলো তৈরি হবে তাকে বলা হয় কেন্দ্র। এরপরে ভূমিকম্পের কেন্দ্র ঠিক আপার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে এলাকাটাই ভূমিকম্পের তরঙ্গ প্রথম গিয়ে পৌঁছাবে তাকে বলা হচ্ছে কি, তাকে বলা হচ্ছে উপকেন্দ্র। এবং এই উপকেন্দ্রে কিছু কিছু জিনিসগুলো ঘটে যেগুলো ফোর্থ শক, মেন শক এবং আফটার শক। ক্লিয়ার? এখান থেকে কিন্তু কোশ্চেন প্রচুর পরীক্ষায় আসে। যেহেতু ক্লাস 11 আমাদের এমসিকিউটাই বেশি ফোকাস দিচ্ছে, তাই ভালো করে আমাদের কিন্তু এমসিকিউ গুলো পুরো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ধরে ধরে লাইন ওয়াইজ কিন্তু পড়তে হবে, তা না হলে কিন্তু সমস্যা আছে। কারণ কোশ্চেন এমসিকিউ কোথা থেকে দিবে কিন্তু আমরা কেউ জানি না। ক্লিয়ার? এখান পর্যন্ত আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। সিসমিক ওয়েভ, সিসমিক ওয়েভ বা ভূমিকম্পের তরঙ্গ। তাহলে ভূমিকম্প তরঙ্গ কি? যদি একটা পুকুরেতে আমি একটা আদলা ইট ছুঁড়ে দিই, যদি একটা পুকুরে কি করি, একটা বড় আদলা ইট দিয়ে ছুঁড়ে দিলাম, তখন দেখবো পুকুরের ওই জায়গাটা থেকে ঢেউয়ের মতো চারদিকে হচ্ছে কি হচ্ছে, ঢেউটা ছড়িয়ে যাচ্ছে। তাহলে যেখানে ভূমিকম্পটা তৈরি হচ্ছে সেই শক্তিটা যখন তরঙ্গের আকারে চারদিকে বাইরের দিকে বেরিয়ে যায় তাকে বলা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। তাহলে তরঙ্গ মানে কি, যে ভূমিকম্পটা যেখানে তৈরি হচ্ছে, যেখানে ভূমিকম্পটা তৈরি হচ্ছে সেই ভূমিকম্পের কেন্দ্র থেকে বাইরের দিকে শক্তিটা যখন তরঙ্গের আকারে বাইরের দিকে কি হবে, বেরিয়ে যাবে, তাকে বলা হচ্ছে ভূমিকম্পের তরঙ্গ। তাকে বলা হচ্ছে ভূমিকম্পের কি তরঙ্গ বা ওয়েভ। বিজ্ঞানী জন মিসলে, বিজ্ঞানী জন মিসলে, বিজ্ঞানী জন মিসলে প্রথম কি করেছিলেন, এই 1755 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন মিসলে, এই কোশ্চেনগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর আসে, 1755 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু এই ভূমিকম্প তরঙ্গ সম্পর্কে প্রথম ব্যাখ্যা দিয়েছিলেন। বাট পরবর্তীকালে ডিকসন ওল্ডহাম, পরবর্তীকালে ডিকসন ওল্ডহাম তিনি কিন্তু 1906 সালে এই ভূমিকম্পের যে তিন প্রকার তরঙ্গগুলো পড়ছি না আমরা, পি এবং এস এবং এল, এই পি এস এল এই তিনটে তরঙ্গ সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন। তাহলে কোশ্চেন কিন্তু এরকম ভাবে পড়তে পারে যে প্রথম কে করেছিলেন, প্রথম বলেছিলেন যে জন মিসলে 1755 সালে লিসবনে ভূমিকম্প সম্পর্কে গবেষণা করতে গিয়ে তিনি প্রথম ভূমিকম্প তরঙ্গ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলেন। এবং তার পরবর্তীকালে এই যে উনি শুধু কি করেছিলেন, তরঙ্গ একটা যে আছে, ওই তরঙ্গ যে আছে ওইটা সম্পর্কে ব্যাখ্যা দিয়ে দিয়েছিলেন। কিন্তু এর পরবর্তীকালে ওল্ডহাম কি করেছিলেন, ওই তরঙ্গগুলো কি কি, তার প্রকৃতিগুলো কি কি, তার নামকরণগুলো কিন্তু করেছিলেন কি আমার ওল্ডহাম। পি এস এল এই তিনটে প্রকার তরঙ্গগুলো আমরা পড়ছি, সেই তিন প্রকার তরঙ্গগুলো সম্পর্কে বলেছিলেন কে, বিজ্ঞানী ওল্ডহাম। এটা কিন্তু পরীক্ষায় গুলিয়ে নেওয়া যায়। ক্লিয়ার? তাহলে ভূমিকম্পের তরঙ্গটা কি কি সেটা আমরা পড়বো। মূলত ভূমিকম্প তরঙ্গকে আমি দুটি ভাগে ভাগ করি। কটা ভাগ করি?
দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? তাহলে ভূমিকম্প তরঙ্গকে আমি ভাগ করি কটা ভাগে? দুটো ভাগে ভাগ করি। কি কি? এক নম্বর হচ্ছে দেহ তরঙ্গ। কি তরঙ্গ? দেহ তরঙ্গ বা বডি ওয়েভ, বা কি ওয়েভ? বডি ওয়েভ, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। কি তরঙ্গ? পৃষ্ঠ তরঙ্গ। তাহলে ভূমিকম্প তরঙ্গকে আমি দুভাগে ভাগ করছি, এক হচ্ছে বডি ওয়েভ বা দেহ তরঙ্গ, আর দ্বিতীয় হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ, যাকে আমি এল ওয়েভও বলে থাকি। তাহলে দেহ তরঙ্গ মানে কি? যে সমস্ত ভূকম্পীয় তরঙ্গ, যে সমস্ত ভূকম্পীয় তরঙ্গ পৃথিবীর ভেতরে চলে। কি বললাম? যে সমস্ত ভূকম্পের তরঙ্গ পৃথিবীর কি হবে? ভেতরে চলে, তাকে বলবো কি আমি? তাকে বলবো হচ্ছে দেহ তরঙ্গ। আমার শরীরের মধ্যে যদি কোনো তরঙ্গ প্রবাহিত হয় তাকে বলবো কি আমি? দেহ তরঙ্গ। ভিতরে চলছে। পৃথিবীর অভ্যন্তরে শিলাস্তরের মধ্যে যে সমস্ত তরঙ্গ গুলো প্রবাহিত হয় তাকে কি বলবো আমি? দেহ তরঙ্গ। কি কি? এই তরঙ্গকে আমি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে পি তরঙ্গ আর একটা হচ্ছে এস তরঙ্গ। তাহলে যেটা বলেছিলাম আমি, কেন্দ্রে, কেন্দ্র হলো পৃথিবীর কি? ভেতরে তো। তাহলে পৃথিবীর কেন্দ্রে দেহ তরঙ্গটা কিন্তু উৎপত্তি হয়। এরপরে যেটা আছে পৃষ্ঠ তরঙ্গ। পৃষ্ঠ মানে কি? যখন পি এবং এস তরঙ্গ পুরো একবার উপকেন্দ্রে এসে গেল, উপকেন্দ্রে এসে তার কাজ শেষ, এরপরে উপকেন্দ্র থেকে এক প্রকার তরঙ্গ প্রবাহিত হয় যেটা আমার হচ্ছে পৃষ্ঠ বরাবর, তাকে বলা হচ্ছে কি? পৃষ্ঠ তরঙ্গ। তাহলে দেহের পৃথিবীর মধ্যে যেহেতু প্রবাহিত হয় কোন তরঙ্গ? দেহ তরঙ্গ পি এবং এস তরঙ্গ। আর পৃষ্ঠ হচ্ছে কি? বাইরে প্রবাহিত হয়, পৃথিবীর ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়। এটাকে আমি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে র্যালে তরঙ্গ, একটা কি তরঙ্গ? র্যালে তরঙ্গ। আর একটা হচ্ছে লব তরঙ্গ। লাভ নয়, লব তরঙ্গ, মানে যাকে আমরা লাভ লিখে দেই, ঠিক আছে? লব তরঙ্গ। ক্লিয়ার? এরপরে এর আমি আরো একটু ব্যাখ্যা করব, ঠিক আছে? তাহলে তরঙ্গকে ভাগ করি দুভাগে, দেহ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ। দেহ তরঙ্গ ভাগ করি দুভাগে, পি তরঙ্গ এবং এস তরঙ্গ। পৃষ্ঠকে ভাগ করছি দুভাগে, র্যালে তরঙ্গ আর লব তরঙ্গ। ক্লিয়ার? এরপর আস্তে আস্তে এর ভাগগুলো করবো। প্রথম হচ্ছে পি তরঙ্গ। পি তরঙ্গ বাংলায় বলা হয় প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ। পি তরঙ্গ, পি তরঙ্গকে বলা হয় ফার্স্ট বয়, ক্লাসের কি? ফার্স্ট বয়। ভূমিকম্পের কেন্দ্র থেকে, ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপত্তি লাভ করা যে তরঙ্গ সব থেকে আগে উপকেন্দ্রে পৌঁছায় তাকে বলা হচ্ছে পি তরঙ্গ। তাহলে ভূমিকম্পের কেন্দ্র থেকে উৎপত্তি লাভ করা যে তরঙ্গ সবচেয়ে আগে উপকেন্দ্রে পৌঁছায় তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে আমার পি তরঙ্গ। তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি কি? এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে পি তরঙ্গ কি হয়? সবচেয়ে আগে পৌঁছায়, সবচেয়ে দ্রুত গতির। দ্বিতীয় কি? এই পি তরঙ্গর ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাই, সবচেয়ে কি? বেশি। এই পি তরঙ্গের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। কিভাবে? যদি সিসমোগ্রাফ যন্ত্র দেখি তা দেখতে পাবো এরকম ভাবে কিছু লাইন টানা আছে, তারপরে এরকম লাইন। যেই দেখতে পাচ্ছ যে ছোট ছোট ঢেউ খেলানোগুলো আছে না, এই যে ছোট ছোট ঢেউ খেলানোগুলো, একে বলা হচ্ছে পি তরঙ্গ। এরপরে যেটা আসছে এটা এস তরঙ্গ, এরপরে হচ্ছে এল তরঙ্গ। এবারে এখানে একটা ভালো জিনিস বুঝতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি। বলা হচ্ছে পি তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে কম। আগে মনে রাখতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে বা অনেক ক্ষেত্রে বুঝতে পারে না। যদি এটাকে আমি একটা তরঙ্গ বলি, এই তরঙ্গের যে দুটো শীর্ষদেশ, এই তরঙ্গের যে দুটো শীর্ষদেশ আছে না, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সকে বলে আমি তরঙ্গ দৈর্ঘ্য, যাকে ল্যামডা এককে আমি প্রকাশ করতে পারি, ঠিক আছে? যাকে আমি কি করি? ল্যামডা এককে প্রকাশ করি, যাকে ইংলিশে বলা হচ্ছে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে
এই একটা তরঙ্গের যে মাঝের যে দুটো পিক আছে সেই পিক পয়েন্টের যে ডিস্টেন্সটা তাকে বলছি আমি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ডিস্টেন্স গতিবেগের সম্পর্কটা কি মনে রাখতে হবে। যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি সেই তরঙ্গের কিন্তু গতিবেগ সবচেয়ে কম। কারণ যদি আমি সাপোজ বলি যে এইটা একটা তরঙ্গ আর এটা একটা তরঙ্গ, তাহলে আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাই আমার কি ডিস্টেন্সটা একটু কম হবে, আমাকে কম ঘুরতে হবে। কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে কি হবে, আমাকে অনেকটা পথ ঘুরতে হচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কি হবে, তাকে তাকে অনেকটা গভীর থেকে যেতে হয়, অনেকটা ঢেউ খেলাতে হয়, তার জন্য কি হয়, তার গতিবেগটা অনেকটা কিন্তু কমে যায়। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার গতিবেগ কিন্তু সবচেয়ে কম। তাহলে পি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার জন্য তার ভেলোসিটি বা গতি সবচেয়ে বেশি। তাহলে পি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কি, তার ওয়েভ লেন্থ সবচেয়ে কম হবে। কিন্তু ওয়েভলেন্থ কম হলেও এই তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে একটা তরঙ্গ সেকেন্ডে কতবার কাঁপছে, বুঝতে পেরেছো তো? একটা তরঙ্গ সেকেন্ডে কি হচ্ছে, কবার কাঁপছে, তাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। পি তরঙ্গের ফ্রিকোয়েন্সি কিন্তু সবচেয়ে হাই, তার জন্য তার গতিবেগটাও কিন্তু অনেকটাই বেশি। এবারে যখন কোনো এলাকার মধ্য দিয়ে পি তরঙ্গ প্রবাহিত হয়, কি বললাম, যখন কোনো এলাকার মধ্য দিয়ে পি তরঙ্গ প্রবাহিত হয় তখন কি হয়, তার সমান্তরালে কিন্তু বস্তুগুলো কাঁপে। কিভাবে কাঁপে, ধরো একটা পি তরঙ্গ প্রবাহিত হচ্ছে, যদি আমি বলি আমি পি তরঙ্গ যাচ্ছি, তাহলে আমি যাচ্ছি কি এই দিক থেকে, বোর্ডের বাঁ দিক থেকে আমি ডান দিকে যাব, আমি হচ্ছি পি তরঙ্গ। তাহলে এই আমার যে দুটো হাত আছে, এই দুটো হাত হচ্ছে বস্তু। তাহলে পি তরঙ্গ আমি প্রবাহিত হচ্ছি, আমার কি হবে, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। ঠিক আছে, তাহলে এভাবে কি হবে, বস্তুগুলো সমান্তরালে সংকোচন প্রসারণ। তাহলে পি তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় বস্তুগুলো কি করে, সংকোচন এবং প্রসারণ, সংকোচন এবং প্রসারণ। তাহলে এভাবে কিন্তু কাঁপতে থাকে, এভাবে কি করতে থাকে, কাঁপতে থাকে। তাই একে বলা হয় সংনমন তরঙ্গ। যেহেতু পি তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় সেই প্রবাহের দিকে বস্তুকণাগুলো কি হয়, সংকোচন এবং প্রসারণ, এইভাবে কিন্তু কাঁপতে থাকে। বোঝা গেল? এবং পি তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি, কিন্তু পি তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি হলেও পি তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা কিন্তু সবচেয়ে কম। তার কারণ কি, কারণ পি তরঙ্গ অনেক কেন্দ্র থেকে ট্রাভেল করে আসছে, যত দূর এগোচ্ছে তত কিন্তু তার গতিবেগ, তার ভেলোসিটি, তার হচ্ছে মানে তার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমছে। এবারে যেটা কোশ্চেন পরীক্ষায় আসে, এই পি তরঙ্গ হচ্ছে সবকিছুই জানে, এ কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন, তরল এবং গ্যাসীয়, এ কি করে, তিনটা মাধ্যমেই প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কোন ভূমিকম্পীয় তরঙ্গ কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটা মাধ্যমেই প্রবাহিত হতে পারে। তাহলে উত্তর কি হবে, পি তরঙ্গ। তাহলে পি তরঙ্গ ক্ষেত্রে কি হবে, যে পি তরঙ্গ কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটা মাধ্যমে প্রবাহিত হতে পারে, এবং এই পি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কিন্তু এর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। এবারে যেহেতু পি তরঙ্গ কি হয়, পুশ পুল, পুশ পুল এভাবে এগোয়, যখন এগোচ্ছে পুশ পুল, পুশ পুল এভাবে যে এগোচ্ছে, তাই একে বলা হয় ধাক্কা এবং ঠেলা তরঙ্গ। পুশ এবং পুল তরঙ্গ বলা হয়, কি বলা হয়, পুশ এবং পুল তরঙ্গ কিন্তু এটাকে বলা হয়। তাহলে এর ওয়েভলেন্থ কম, এর ফ্রিকোয়েন্সি বেশি। যেহেতু এই তরঙ্গটা প্রথমে কি করে, উপকেন্দ্রে এসে ধাক্কা মারে, এসে কি করে ধাক্কা মারে, প্রথম দরজা ঠুকে, উপকেন্দ্রে ঠুকে এসে, যেহেতু উপকেন্দ্রে প্রথমে এসে ধাক্কা মারছে, তাই একে বলা হচ্ছে কি তরঙ্গ, ধাক্কা তরঙ্গ বলা হয়। তো এরকম ধরনের বিভিন্ন নামে কিন্তু তরঙ্গগুলোকে ডাকতে পারে। ক্লিয়ার? এরপরে যেটা আসছে, পি তরঙ্গের পরে আসছে কে তরঙ্গ, এস তরঙ্গ। এস তরঙ্গ হচ্ছে মিডিয়াম। পি তরঙ্গের পর কি হয়, সে উপকেন্দ্রে এসে পৌঁছায়। তাহলে ভূকম্পীয় কেন্দ্র থেকে পি তরঙ্গের পরে যে তরঙ্গ উপকেন্দ্রে পৌঁছায় তাকে বলা হচ্ছে আমার কি তরঙ্গ, এস তরঙ্গ। এস তরঙ্গ বা সেকেন্ডারি তরঙ্গ। ঠিক আছে, তাহলে একই করে সেকেন্ড পৌঁছায়, পি তরঙ্গের পরে উপকেন্দ্রে এসে পৌঁছায়। দ্বিতীয় হচ্ছে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে মিডিয়াম, এর ফ্রিকোয়েন্সি মিডিয়াম, এর কম্পাঙ্ক মিডিয়াম এবং এর গতিবেগ কিন্তু মিডিয়াম। পি তরঙ্গের একটু কম গতিবেগ হয়, কিন্তু এখানে টুইস্ট হচ্ছে এস তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে। কি বললাম, এস তরঙ্গ হচ্ছে শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে যেতে পারে। যদি এস তরঙ্গকে আমি তরলে নামিয়ে দিই, এস তরঙ্গ কিন্তু প্রবাহিত হতে পারবে না। ঠিক আছে, তাহলে এস তরঙ্গ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে। বাকি এর তরঙ্গ দৈর্ঘ্য একটু হালকা বেশি, এর ভেলোসিটি একটু
কম এবং এই তরঙ্গ কম্পাঙ্কটা একটু কম, ঠিক আছে। এবং এই তরঙ্গ যখন প্রবাহিত হয়, যখন এই তরঙ্গটা প্রবাহিত হয় তখন কিন্তু আপ ডাউন করে করে যায়। কিভাবে যায়? আমি কি বলেছি পি তরঙ্গ কিভাবে যায়? এভাবে যায়। কিন্তু এই তরঙ্গ যখন প্রবাহিত হয়, মানে এস তরঙ্গ যখন প্রবাহিত হয়, সেটা কিন্তু আপ ডাউন করে যায়। কিভাবে দেখাচ্ছি আমি, ভালো করে দেখে নে। দেখ, এভাবে যায়। মানে পি তরঙ্গ যেদিকে, এস তরঙ্গ যেদিকে প্রবাহিত হবে, বস্তুকণা কি আপ ডাউন। যদি আমি আমার হাতের এটাকে যদি বস্তু ধরি, আমি এটা বস্তু আর আমার হাতটা হচ্ছে তরঙ্গ, তাহলে এস তরঙ্গ প্রবাহিত হচ্ছে আর বস্তুগুলো কিভাবে যাবে? এভাবে। মানে তরঙ্গ যেদিকে প্রবাহিত হবে, বস্তুকণা তার উলম্ব ভাবে আপ এবং ডাউন করে যাবে। কিতকিত খেলা হয় না, এভাবে কিতকিত খেলতে খেলতে যাই আমরা, আপ ডাউন করতে করতে যাই, সেভাবে কি এই আপ ডাউন করে করে কিন্তু বস্তুকণাগুলো সেদিকে যাবে। আর পি তরঙ্গ কি হবে? সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এইভাবে কিন্তু যাবে। ক্লিয়ার? তাহলে পি তরঙ্গের সাথে এস তরঙ্গের সাথে বস্তুকণাগুলো আপ ডাউন করতে করতে কিন্তু প্রবাহিত হবে। বোঝা গেল? এরপর যেটা আসছে সেটা হচ্ছে দেহ তরঙ্গ। তাহলে পি এবং এস তরঙ্গ কোথায় প্রবাহিত হবে? আমার ভূপৃষ্ঠে। তাই একে কি বলি আমি? দেহ তরঙ্গ। পি এবং এস তরঙ্গ যখন উপকেন্দ্রে পৌঁছায়, তারপরে যে তরঙ্গটা প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে আমার কি তরঙ্গ? তাকে বলা হচ্ছে সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ। কারণ বলা হচ্ছে, এই কারণে বলা হচ্ছে কারণ এই তরঙ্গটা পৃষ্ঠ দিয়েই যাবে। ক্লিয়ার? এই তরঙ্গটা কিভাবে যাবে? পৃষ্ঠ দিয়েই যাবে। তাহলে এটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র, পি তরঙ্গ, তারপরে কে যাবে? এস তরঙ্গ। এরপরে যখন এটা হচ্ছে উপকেন্দ্র, একে কি বলা হচ্ছে? উপকেন্দ্র। এই উপকেন্দ্র থেকে পৃষ্ঠ বরাবর অনুভূমিক ভাবে যে তরঙ্গ প্রবাহিত হবে তাকে বলবো আমি কি? তাকে বলবো হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। ঠিক আছে? এই পৃষ্ঠ তরঙ্গকে আমি ভাগ করি দুভাগে। একটা হচ্ছে র্যালে তরঙ্গ, র্যালে, আর একটা হচ্ছে লব তরঙ্গ। র্যালেটা কিভাবে যায়? র্যালেটা যাচ্ছে এভাবে, যদি ভূপৃষ্ঠ হয়, ধরছি এটা ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ বরাবর এটা ঘর বাড়ি, তাহলে যে পৃষ্ঠ তরঙ্গ ভূপৃষ্ঠ বরাবর উলম্ব এবং এইভাবে উলম্ব হবে আপ ডাউন করে করে যায়, তাকে বলা হচ্ছে কি তরঙ্গ? র্যালে তরঙ্গ। বোঝা গেল? তাহলে যে পৃষ্ঠ তরঙ্গ উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর উলম্ব ভাবে উঠানামা করে তাকে বলা হচ্ছে কি? র্যালে তরঙ্গ। তা কি বলা হচ্ছে? র্যালে তরঙ্গ। ঠিক আছে? ক্লিয়ার? এরপরে আছে কি? লব তরঙ্গ। লবটা কি? লব তরঙ্গ কিন্তু প্রবাহিত হয় ভূপৃষ্ঠের উপর দিয়ে, কিন্তু এ যায় এবার অন্যভাবে। কিভাবে যায়? এ হচ্ছে এভাবে যায়, একে মেকে, যেমন সাপ যেভাবে যায় না, সাপ সেইভাবে একে মেকে যায়। ঠিক আছে? মানে ভূপৃষ্ঠ কি করে? এভাবে ভূপৃষ্ঠ কিভাবে বাঁকিয়ে দেয়, বেন্ডিং করে দেয়, এভাবে কি করে? একে মেকে যায়। তাহলে তাহলে রেলে কিভাবে যায়? রেলে যাচ্ছে এভাবে, এভাবে যাচ্ছে রেলটা ভূপৃষ্ঠ উপর দিয়ে, কিন্তু এ কিভাবে যায়? এভাবে যায়, এভাবে যায়, একে মেকে যায়। বোঝা গেল কি বললাম? একে মেকে এভাবে যায়। ক্লিয়ার? তাহলে আমার ভূকম্পীয় তরঙ্গ এখান পর্যন্ত কমপ্লিট। আমি জাস্ট একবার রিপিটেড বলছি ক্লাসটা শেষ করার আগে। প্রথম কি বলেছিলাম? ভূমিকম্প। ভূমিকম্প মানে কি? ভূমিকম্প হচ্ছে ভূপৃষ্ঠ হঠাৎ কেঁপে ওঠাকে বলি ভূমিকম্প। ভূমিকম্পর দুটো জিনিস বুঝতে হবে, এক হচ্ছে কেন্দ্র, যেখান থেকে ভূমিকম্প তরঙ্গগুলো উৎপত্তি হয় তাকে বলা হয় কেন্দ্র। ভূমিকম্প কেন্দ্র থেকে ঠিক উপরে যেই অঞ্চলটা তাকে বলা হচ্ছে উপকেন্দ্র। ভূমিকম্প তরঙ্গকে আমি ভাগ করি দুভাগে, একটা হচ্ছে বডি ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ, আর একটা হচ্ছে বডি ওয়েভ বা দেহ তরঙ্গ, একটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ। বডি ওয়েভকে আমি দুভাগে ভাগ করি, এক হচ্ছে কি? এক হচ্ছে পি তরঙ্গ এবং এস তরঙ্গ। আর সারফেস ওয়েভকে বলা হচ্ছে দুভাগে ভাগ করি, র্যালে এবং লব তরঙ্গ। পি তরঙ্গ সবচেয়ে গতিবেগ বেশি, এস তরঙ্গ গতিবেগটা একটু কম, বাট এল তরঙ্গের থেকে বেশি। দ্বিতীয় হচ্ছে র্যালে তরঙ্গ। র্যালে কিভাবে যায়? ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে প্রবাহিত হয়। এবং এস তরঙ্গ কিভাবে যায়? এস তরঙ্গ হচ্ছে একে বেঁকে সার্পিল গতিতে যায়। এখান থেকে কিন্তু কোশ্চেন বেছে বেছে পড়ে, একদম টুডা পয়েন্ট পড়তে হবে, বই দেখে দেখে পড়তে হবে। আমরা পরবর্তীকালে এই স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন
আমাদের চ্যানেলের সাথেই থাকুন।